দিস ইজ Xenon X1 Ultra। বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়া অল্ট্রনের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন। 17,999 টাকার এই স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক Helio G99 চিপসেট, 6.6 ইঞ্চির ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং চমৎকার সুন্দর ডিজাইন, সেই সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। প্রাইস তো বুঝলেন, এবারে আসলে দেখবো যে প্রাইস অনুযায়ী স্পেক্সটা কতটা সামঞ্জস্যপূর্ণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আনবক্সিং থেকে শুরু করা যাক। বক্সটা কিন্তু বেশ প্রিমিয়াম। দেখি বক্সে কি কি রয়েছে। ওকে, প্রথমেই আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটাকে আমরা দেখতে পাচ্ছি। আমার তো এক দেখাতেই ভালো লেগে গেল, চমৎকার সুন্দর ডিজাইন। যাই হোক, এটা আমরা ডিজাইন সেকশনে বিস্তারিত আলোচনা করব। দেখি পরে কি রয়েছে। তারপরে আমরা একটা স্ক্রিন প্রোটেক্টর দেখতে পাচ্ছি, তারপর একটা ব্যাক কভার দেখতে পাচ্ছি, তারপরে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেখতে পাচ্ছি, সর্বশেষ একটা ইউএসবি টাইপ সি কেবল দেখতে পাচ্ছি। এছাড়াও বক্সে ওয়ারেন্টি কার্ড বা সিম ইজেক্টর এরকম ছোটখাটো জিনিসও কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে এবার ডিজাইন সেকশনের দিকে যাওয়া যাক। ফোনটির রিয়ার পার্টে কিন্তু চমৎকার একটা ফিল পাওয়া যায়, দেখে মনে হয় যে খুবই দামি একটা ফোন। খুব চমৎকার সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে, আর এটা কিন্তু বক্স শেপের ফোন। পার্সোনালি আমার কাছে বক্স শেপের ডিজাইনের ফোনগুলো একটু বেশি ভালো লাগে। রিয়ার পার্টটা কিন্তু একদমই ফ্ল্যাট, সাইড ফ্রেমটুকু কিন্তু ফ্ল্যাট করা। বিশেষ করে রিয়ার পার্টে আপনার ভালো লাগবে এই যে ক্যামেরা হাউজিংটি রয়েছে, এইটা চারদিকে একটা গোল্ডেন অ্যাকসেন্ট রয়েছে, তার মধ্যেই ক্যামেরাগুলো বসানো হয়েছে, এলইডি ফ্ল্যাশ লাইটটুকু বসানো হয়েছে, খুবই চমৎকার লাগে। এইটাই কিন্তু ফোনের প্রিমিয়ামনেসকে অনেক গুণে বাড়িয়ে তুলেছে। যদি আমরা ফ্রন্ট পার্টের দিকে চলে আসি, তাহলে এখানে 5 হোল যুক্ত একটা ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। 5 হোলের সাইজটুকু কম্পারেটিভলি ঠিক আছে, বাট আপার সিন যেটা রয়েছে এটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে, লোয়ার সিনটাও একটু মোটা মনে হয়েছে। এই জায়গাটাতে অল্টারনেট একটু কাজ করা উচিত ছিল। সিন এবং সাইড বেজেলটা যদি একটু নেরো হতো তাহলে ফোনটা দেখতে অনেক ভালো লাগতো। উপরের দিকে স্পিকার রয়েছে, বাট এখানে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি। এইটা এই বাজেটে আমরা মাস্ট বি প্রত্যাশা করেছিলাম। তবে এইটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। স্পিকারের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে মোটামুটি। এখানে সাউন্ড যথেষ্ট লাউড রয়েছে, তবে বেসের পরিমাণটা একটু কম। আর দেখলাম যে ভলিউম 80%-এর বেশি গেলে ডিস্টরশন পাওয়া যাচ্ছিল। ডান পাশে ভলিউম রাখার নিচে দেওয়া হয়েছে পাওয়ার বাটন, যেখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বসানো হয়েছে, আর এটি কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করে। বাম পাশে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে আপনি 2টি সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এখনকার দিনের ম্যাক্সিমাম স্মার্টফোনেতে কিন্তু এই 3.5mm হেডফোন জ্যাকটা তুলে দিচ্ছে। ফোনটির ওয়েট হচ্ছে 202 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। সো ফোনটা কিছুটা মোটা এবং ভারী, এক হাতে অপারেট করা কিছুটা কষ্টসাধ্য। তবে আপনি যদি রেগুলার ইউজ করতে থাকেন তাহলে এই ওয়েটের সাথে আপনি হয়তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির একটা এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন 720x1612 পিক্সেল। সো এই জায়গাটায় মনে হয় যে ওয়ালটনে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, কারণ এখন 18,000 টাকা প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোনে মাস্ট বি আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশন প্রত্যাশা করে থাকি। সো যেহেতু রেজুলেশনের ঘাটতি রয়েছে, সো এখানে ডিসপ্লেতে কিছু শার্পনেসের ঘাটতিও কিন্তু আপনি পাবেন। এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 700 নিটস। ইনডোর বা আউটডোরে ইউজ করতে গিয়ে দেখলাম যে ইনডোরে ঠিকঠাক থাকলে আউটডোরে কিছুটা স্ট্রাগল করে, তবে পিক ব্রাইটনেসটা আরেকটু বেটার হলে 1000 নিটস হলে বেটার হতো। ডিসপ্লে প্রোটেকশনের জন্য তারা পান্ডা গ্লাস ইউজ করেছে। এই জিনিসটা পার্সোনালি আমার ভালো লেগেছে, কারণ এখনকার দিনে এই বাজেটের অনেক স্মার্টফোনে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন দেওয়া হয় না। সো প্রোটেকশনের দিক থেকে আপনি কিছুটা হলেও নিশ্চিত থাকতে পারবেন। ডিসপ্লেতে একটা গুড নিউজ আছে, অর্থাৎ এইটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। আমরা দেখলাম যে স্ক্রলিং, ট্রানজেকশন বা সব কিছুতে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। তবে কনস্ট্যান্ট যে সব জায়গায় 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়েছি বিষয়টা এরকম না। আমরা যখন O2 সেট করে দিচ্ছিলাম তখন দেখলাম যে কিছু কিছু জায়গায় 90 হার্টজও নেমে আসছিল। ওভারঅল এর স্মুথনেস ছিল যথেষ্ট ভালো। ডিসপ্লেতে টাচ রেসপন্সিভিটি কোনো প্রবলেম নেই, বেশ স্মুথ কাজ করেছে। বাট এই যে 5 হোলের চারপাশে কিছুটা শেডো দেখতে পেয়েছি, এইটা আবার নর্মালি আপনি নোটিস করবেন না, খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে এই জিনিসটা বোঝা যায়। এই ফোনে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও প্লে করতে পারবেন। সো ভিডিওর কোয়ালিটি কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। চিপসেট হিসেবে এই ফোনে থাকছে মিডিয়াটেক Helio G99, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G57 MC2। মিডিয়াটেক Helio G99 কিন্তু বেশ পরীক্ষিত একটা চিপসেট। দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা এই চিপসেটটা ইউজ হতে দেখছি। এইটার হিটিং ইস্যু কম্পারেটিভলি কম এবং হচ্ছে এটার পারফরমেন্সও যথেষ্ট ভালো। বাট এইটা কিন্তু পুরনো চিপসেট।
এখন কিন্তু আমরা 2025 সালে এসে অল্টনের কাছ থেকে একটা ব্র্যান্ড নিউ চিপসের আশা করতে পারি। তবে রেগুলার ইউজে এটা কিন্তু আপনাকে মোটেও হ্যাম্পার করবে না, আপনি যথেষ্ট ভালোভাবে এটাকে আপনি চালাতে পারবেন। আর আপনি যদি হেভি গেমগুলো প্লে করতে চান, পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 এর মতো গেম প্লে করতে চান, এটাও কিন্তু মোটামুটি ভালোভাবে আপনি প্লে করতে পারেন। তবে যদি গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার গেম প্লে যথেষ্ট স্মুথ পাবেন। ফোনটিতে র্যাম থাকছে 6GB আর স্টোরেজ বা রম থাকছে হচ্ছে 128GB। সো এইটা বাজেট অনুযায়ী আমি খুব একটা কমপ্লেন করবো না। তবে র্যামের পরিমাণটা যদি আরেকটু বাড়ানো যেত বা 8GB র্যাম দেওয়া যেত তাহলে কিন্তু গেমিং বা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা ভূমিকা পাওয়া যেত। তবে LPDDR4X র্যামের সাথে UFS 2.2 স্টোরেজ থাকায় কিন্তু এর ওভারঅল পারফরমেন্স আপনি ভালো পাবেন। এ থেকে আমরা মাল্টিটাস্কিং বা হচ্ছে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং সবকিছুই আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। সো এই জায়গাটাতে খুব একটা কমপ্লেন করার মতো জায়গা নেই। অ্যান্ড্রয়েড 15 এ রান করছে ফোনটি। এর UI ইন্টারফেসটা একদমই সিম্পল, এখানে কোনো অপ্রয়োজনীয় অ্যাপসের আপনি দেখা পাবেন না। আর আমার প্রায় 15 দিনের ব্যবহারে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু খুঁজে পাইনি। তবে আমি একটা জিনিস বলবো, অল্টনকে তাদের ইউআইটা নিয়ে আরও কাজ করতে হবে। সো এইটা করলে ফোনটা ইউজ করে আরও বেশি মজা পাওয়া যাবে। এতে আপনারা বিল্ট ইন FM রেডিও পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে কিন্তু রেকর্ডও করতে পারবেন। এছাড়াও এর ইউআই কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় ফিচার্সের আপনি দেখা পাবেন, যেমন রিমোট লক, অ্যাপ ক্লোন, ChatGPT, জেমিনি, ডিপসিক। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্রয়োজনীয় ফিচার্স কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। ফোনটির রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, পাশাপাশি সেলফিতে থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর থেকে যথেষ্ট ভালো মানের ছবি আপনারা পাবেন, যা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। রিয়ার ক্যামেরায় যে ছবিগুলো আমরা তুলেছি এতে আমরা কালারটা কিছুটা বুস্টেড পেয়েছি। তবে কালার শিফটের বিষয়টি কিন্তু আমরা নোটিস করিনি, কিছুটা ওয়ার্ম টোনের প্রাধান্য আমরা লক্ষ্য করেছি। ছবিতে ডাইনামিক রেঞ্জ ছিল এভারেজ, এই জায়গাটায় আমার মনে হয় আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট থাকে না, মাঝে মাঝে সাবজেক্টের সাথে অবজেক্ট কিছুটা হচ্ছে লেগে যায়। ফোনটির রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 2K 60 FPS ভিডিও শ্যুট করা যায়। ফুটেজের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক থাকলেও এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। ইভেন আমরা 1080pতেও কিন্তু কোনো প্রকার স্টেবিলাইজেশন পাইনি। আই হোপ এই জায়গাটায় অল্টনের ইমপ্রুভ করার জায়গা ছিল। এতে ডুয়েল ভিউ মোড আছে, যা দিয়ে আপনি সামনে পিছনের ভিডিও একই সাথে ধারণ করতে পারবেন। লো লাইট ফটোগ্রাফিতে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো ছিল না। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেসের ঘাটতি থাকে, পাশাপাশি নয়েজেরও আপনি দেখা পাবেন। সেলফি ক্যামেরার ছবিগুলো আপনার কাছে মোটামুটি ভালোই লাগবে। সেলফিতে খুব বেশি স্মুথ হয় না, এটা একটা ভালো জিনিস। ন্যাচারাল টোনটাই প্রোভাইড করতে পারে। রিয়ার ক্যামেরার মতো সেলফি ক্যামেরাতেও আমরা পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন কিন্তু খুব একটা ভালো পাইনি, এখানেও কিন্তু কিছুটা ঝামেলা পরিলক্ষিত হচ্ছিল। এবারে কথা বলি ফোনটির আদার্স ফিচার নিয়ে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড। সো এইগুলোতে আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। আমি এই ফোনটা প্রায় 15 দিন ধরে ব্যবহার করছি। সো সব কিছুই আমার কাছে ঠিকঠাক লেগেছে। এবারে কথা বলা যাক পাওয়ার সেকশনে। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, যাকে চার্জ করার জন্য বক্সে রয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই জিনিসটা ইমপ্রুভমেন্ট করেছে ওয়ালটন, যে 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে, যে কারণে ওয়ালটনকে থ্যাঙ্কস। ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমরা মোটামুটি ভালোই পেয়েছি। হেভি ইউজে প্রায় আমাদের একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ চলে আসছিল, আর নর্মাল ইউজ করলে 1.5 থেকে 2 দিন চলে যাচ্ছিল। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি আপনাকে প্যারা খেতে হবে না। সো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আবার একটু সামারি করি যে কোন কোন জিনিস আমার কাছে ভালো লেগেছে এই ফোনটার। প্রথমত হচ্ছে ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর, দেখেই কিন্তু আপনার কাছে ভালো লাগবে, বিশেষ করে রিয়ার পার্টের ডিজাইনটা। তারপর যদি আমরা ফোনটির পাওয়ার সেকশনে বলি, তাহলে এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো করেছে। তারপর আমরা বলবো যে জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগেনি, এখানে ডিসপ্লে সেকশনটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, পাশাপাশি ক্যামেরা কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। সো এই বিষয়গুলোকে যদি আপনি কনসিডার করতে পারেন, তাহলে এটা আপনি চাইলে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তারপর ডিসিশন একান্তই আপনার, ফোনটাকে কিনবেন নাকি কিনবেন না, বা ফোনটা সম্পর্কে আপনার কি অভিমত আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।